8-এর দশকে এক ব্যক্তি প্রথমে স্টক মার্কেটে আসে। প্রথমে স্টক মার্কেটে এসে তিনি কিছু ইনভেস্টমেন্ট করেন এবং সেই ইনভেস্টমেন্টের সময় তার ইনভেস্টমেন্ট সম্পর্কে কোনো বিশেষ জ্ঞান না থাকে, তিনি লস করেন। এরপর আসে 1990 সাল। 1990 সালে সেই ব্যক্তিটি প্রথম 3 বছরের মধ্যে বেশ কিছু স্টক থেকে প্রায় 3 গুণ রিটার্ন পান এবং তার 8-এর দশকে শুরু এবং 1990 সালের এই 3 গুণ রিটার্নের মধ্যে একটাই তফাৎ ছিল, সেটা হচ্ছে নলেজ। তিনি স্টক মার্কেট সম্পর্কে আস্তে আস্তে শিখে এই রিটার্নটি পান। তারপর 2004-05 সাল নাগাদ তিনি এমন 3টি কোম্পানি পাচ্ছেন যেটা অনেকেই সেই সময় একেবারে মূল্যহীন ভেবেছিলেন। প্রায় 1 দশক পরে তার ধৈর্য, পরিশ্রম এবং নলেজের জন্য সেই কোম্পানির স্টক অ্যাপ্রিসিয়েশন প্রায় 100 গুণ হয়। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। তিনি 35,000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করে আর 2024 সালে তার পোর্টফোলিও ভ্যালু 800 কোটি টাকার ওপর। তিনি আর কেউ নয়, তিনি আমাদের সবার পরিচিত বিজয় কেডিয়া, আমার অন্যতম একজন প্রিয় ইনভেস্টর। এখন স্টক মার্কেটকে গ্যাম্বলিং বলা মানুষগুলোর কাছে এটা কেবলমাত্র একটা কাহিনী হয়ে থাকতে পারে, কিন্তু এটা আসলে বাস্তব এবং এই বাস্তবটা সম্ভব হয়েছে একটা মানুষ স্টক মার্কেট শিখে, নলেজ নিয়ে, ধৈর্য এবং পরিশ্রম দিয়ে মার্কেটে থেকে অনেক দিন ধরে একজন ইনভেস্টর হয়ে ওঠার জন্য। এবং আপনিও যদি একজন ইনভেস্টর হয়ে উঠতে চান তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা বেশ কিছু আলোচনা করব যেগুলো কিন্তু আপনার মনে রাখা প্রয়োজন। দেখুন, গত 20 বছরের এপ্রিল মাসে 2004 থেকে 2024 এপ্রিল অবধি সেন্সেক্স ইন্ডেক্স কিউমুলেটিভলি অর্থাৎ অ্যাজ এ হোল রিটার্ন দিয়েছে প্রায় 1210% এবং 13.7% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট অর্থাৎ CAGR হিসাবে বেড়েছে। 2004 সালে সেন্সেক্স ছিল 5,665 পয়েন্ট, যা 12 এপ্রিল 2024 সালে এসে 74,244.9 বন্ধ হয়েছে। অর্থাৎ স্টক মার্কেটের মতো একটা জায়গায় আপনি যদি প্রফিট করতে চান, ডেফিনেটলি আপনাকে ধৈর্য নিতে হবে এবং আপনাকে অনেকদিন অপেক্ষা করতে হবে এবং তার সাথে আপনাকে নলেজ গেইন করতে হবে। তাই ওয়ারেন বাফেট বলেছিলেন একবার, ইনভেস্টিং ইজ সিম্পল বাট নট ইজি। ভারতবর্ষের স্টক মার্কেট নিয়ে বিভিন্ন রিসার্চ জানাচ্ছে যে আগামী বেশ কিছু বছরে ভারতের স্টক মার্কেট এই যে 13.7% CAGR নিয়ে বেড়েছে, সম্ভাবনা আছে সেটা 15 থেকে 17% CAGR নিয়ে আগামীতে বৃদ্ধি পাবার। সেই কারণে এই ফিউচারের মার্কেট থেকে আমরা যদি প্রফিট করতে চাই তাহলে ডেফিনেটলি আমাদের বেশ কিছু জায়গা মনে রাখতে হবে। আবারও বলছি, যেটা আমরা আজকে আলোচনা করব। দেখুন, স্টক মার্কেটে প্রথমেই যেটা আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে খবর। কেন কি, স্টক মার্কেটে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, এটা কিন্তু গভর্নমেন্ট ফান্ডও নয়, এটা কিন্তু মিউচুয়াল ফান্ডও নয় যে আপনি কোনো খবর রাখলেন না স্টক মার্কেট সম্পর্কে, আপনি কিচ্ছু নলেজ রাখলেন না, আপনি ফলো আপ করলেন না, অথচ আপনি এমন সমস্ত স্টক পিক আপ করতে আরম্ভ করে দিলেন যেগুলো একদম ভবিষ্যতে গিয়ে বিরাট কিছু বেড়ে গেল। ভবিষ্যতে কোন স্টকটা বাড়বে সেটা জানার জন্য কিন্তু আপনার নিজের একটা নলেজ প্রয়োজন, আপনার সেই অ্যাজাম্পশন করার ক্ষমতাটা প্রয়োজন যে ভবিষ্যতে এই ফিল্ডগুলো বাড়তে চলেছে, যে ফিল্ডটা বাড়ার জন্য আমি যে কোম্পানিটা কিনছি সেই কোম্পানিটা সুবিধা পাবে এবং আমার স্টকের গ্রো হবে বা গ্রোথ পাবো। সেটার জন্য আপনাকে প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো সময় কিন্তু দেওয়া প্রয়োজন। আর এই নলেজগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু পেতে পারেন। তবে যদি আপনি বাঙালি হন, আপনাদের জানিয়ে রাখি যে এইরকম নলেজ এতদিন ইংরাজিতে মূলত অ্যাভেলেবেল ছিল কিংবা কিছু কিছু ক্ষেত্রে হিন্দিতে অ্যাভেলেবেল ছিল। বাঙালিদের জন্য ডেডিকেটেডলি স্টক মার্কেটের জন্য কিন্তু কোনো উপায় ছিল না, কিন্তু সেই উপায়টা আমরা এনেছি বিজি উইথ ইনফো অ্যাপ দিয়ে। আপনারা অবশ্যই অ্যাডে দেখতে পাচ্ছেন যে বিজি উইথ ইনফো এই অ্যাপটি আমরা নিজেরাই বানিয়েছি এবং সেই অ্যাপের মধ্যে স্টক মার্কেট এবং বিজনেস ওয়ার্ল্ডের যে কোনো খবর আপনি বিজ্ঞাপন মুক্তভাবে দেখতে পারবেন। কোনো টাকা লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে ইনস্টল করে দিতে পারেন। চলে আসি নলেজের পর যে দ্বিতীয় পয়েন্টটা রয়েছে, সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের ভাবনা। সেইটাই দেখুন, সচিন তেন্ডুলকর তার রিটায়ারমেন্ট স্পিচে একবার বলেছিলেন, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আবার আমরা এই ভিডিওটা যে মানুষটার জীবন কাহিনী থেকে শুরু করলাম, বিজয় কেডিয়া ভারতবর্ষের অন্যতম একজন সাকসেসফুল ইনভেস্টার, সেই মানুষটিরও কিন্তু 80-র দশক থেকে বা মোটামুটি প্রফিট করতে শুরু করেছেন 1990 সাল থেকে 2024 আজকের ডেটে প্রায় 34 থেকে 35 বছর লেগে গেছে 800 কোটি টাকা বানাতে। তাই আপনি যদি এই এক্সপেকটেশন নিয়ে আসেন যে অনেকে ভাবে স্টক মার্কেটে এলাম
আর কোটি 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 টাকা কামাতে আরম্ভ করলাম, তাহলে কিন্তু ভুল হবে। আপনাকে অবভিয়াসলি লং টার্মের চিন্তাভাবনা নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, শর্ট রানে বেশিরভাগ সময় ইনভেস্টরদের সেন্টিমেন্টে শেয়ারের দামে প্রভাব ফেলে। অর্থাৎ কোনো পজিটিভ খবরে হু করে শেয়ার কেনা শুরু হয়, দামও বাড়তে থাকে। আবার নেগেটিভ খবরে ঠিক উল্টোটা হয়, শর্ট রানে কোনো শেয়ারের দাম হুড়ুর করে পড়তে থাকে। দাম হঠাৎ করে ওঠা কিংবা নামা, এটা কিন্তু মূলত শর্ট টার্ম এফেক্ট হয়। মোটামুটি আপনি যদি কোনো স্টক 3 থেকে 5 বছরের বেশি হোল্ড করেন, তবে সেটাকে লং টার্ম হোল্ডিং বলে। এবং এই 3 থেকে 5 বছর একটা টাইম স্প্যান, যে টাইম স্প্যানের মধ্যে ওঠা নামাগুলো কাটি এবং মার্কেটের বিভিন্ন সিচুয়েশন কাটি একটা স্টকের প্রপার গতিবিধি কোন দিকে যেতে পারে সেটা বোঝা যায়। সেই জন্য স্টক যদি কেনেন তাহলে ডেফিনেটলি লং টার্মের জন্য কিনুন। আমি যারা প্রফেশনাল ট্রেডার তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, আমি এই ভিডিও বানাচ্ছি যারা চাকরিজীবী, ছোটোখাটো ব্যবসা করেন, যারা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বাঙালি, যারা মনে করছেন যে ব্যাঙ্ক এফডি কিংবা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে আমার ভবিষ্যতে অনেক টাকা বৃদ্ধি হবে না কিংবা আমি সুন্দর রিটায়ারমেন্ট লাইফ এনজয় করতে পারবো না, আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি। তাদের জন্য বলছি যে যদি কোনো স্টক কেনেন ডেফিনেটলি সেটা লং টার্মের জন্য কিনুন। যারা ট্রেডিং করছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু নয়। এরপর যে পয়েন্টটিতে আসছি সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। এই ভ্যালু ইনভেস্টিং কথাটা স্টক মার্কেটের জগতে অনেক পরিচিত। দেখুন, ভ্যালু ইনভেস্টিং শব্দের অর্থ হলো একটা গুড কোয়ালিটি স্টক, সেটা যখন কম দামে পাওয়া যাচ্ছে তখন সেই স্টকটাকে কেনার। এবং একজন ভ্যালু ইনভেস্টরকে কিন্তু ডেফিনেটলি অ্যাক্টিভ ইনভেস্টর হতে হয়, কারণ বাজার সম্পর্কে যিনি কোনো খোঁজ খবর রাখেন না তার পক্ষে আন্ডার ভ্যালুড স্টক খোঁজা খুব মুশকিল। এবং সবসময় পেনি স্টককেই কিন্তু ভ্যালু ইনভেস্টিং ভাববেন না। কোনো স্টকের দাম কম মানেই যে সেই স্টকটার ফিউচার ভালো সেটা নয়। কোনো কোম্পানির ফিউচার গোল, আপকামিং প্রজেক্ট ইত্যাদি না দেখে কিন্তু আপনি যদি পেনি স্টকে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি। তাই ইনভেস্টমেন্ট করার সময় কোম্পানির অ্যানালাইসিস করা এক্ষেত্রে খুব জরুরি, কারণ আমরা কোম্পানির ফান্ডামেন্টাল না বুঝে ইনভেস্টমেন্ট করে ফেলি আর সময়ের সাথে দেখা যায় সেটা ব্যাড ইনভেস্টমেন্ট। সেই জন্য স্টক নেওয়ার সময় ডেফিনেটলি সেই স্টকটা ভ্যালু ইনভেস্টমেন্ট কিনা সেটা দেখে কিনবেন। আর একটা কথা আরও একবার বলে রাখছি যে অ্যাক্টিভ ইনভেস্টর হতে গেলে যদি ইংরাজি বা হিন্দিতে পড়তে অসুবিধা হয়, বাংলায় আপনাদের জন্য খবর রয়েছে, বারবার আপনারা বিজ্ঞাপনও দেখতে পাচ্ছেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এরপর আসছি ব্যাড ইনভেস্টমেন্ট এড়িয়ে চলা। রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স ক্যাপিটাল, ইনভেস্ট, ইয়েস ব্যাংক, এই ধরনের বহু কোম্পানি রয়েছে যেখানে ইনভেস্টররা অনেক বেশি দামে ইনভেস্টমেন্ট করেছিলেন এবং তারপর সেই কোম্পানি শেয়ার পড়তে থাকে। রিটেল ইনভেস্টররা ভাবতে থাকেন যে এখন তো চিন্তা করে কোনো লাভ নেই, কোম্পানির স্টক আবার ফিউচারে যখন উঠবে তখন আমি প্রফিট করব। ইয়েস ব্যাংক একটা সময় 400 টাকা ছিল, এখন প্রায় 23-24 টাকার কাছাকাছি কেনা বেচা হয়। এর অর্থ হচ্ছে আপনি যদি 400 টাকায় কিনে তারপর 23 টাকায় আসার পরও ভাবতে থাকেন যে আবার স্টকটা 400-এ যাবে, 400 থেকে 800-এ যাবে, তখন আমি প্রফিট করব, সেটা কিন্তু বাস্তবোচিত ভাবনা চিন্তা নয়। দ্যাটস ওয়াই যদি আপনার ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে থাকে, আপনি যদি বুঝতে পারেন যে এটা আমার ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে, সেই ব্যাড ইনভেস্টমেন্ট থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসুন। আমরা কি করি, কোনো স্টকের যদি দাম বেড়ে যায় আমরা তৎক্ষণাৎ সেই স্টকটা বেচে দিই এই ভেবে যে বাবা দাম বেড়ে গেছে, আমি এখন বিক্রি করে দিই, তাহলে প্রফিট করতে পারবো। আর কোনো স্টকের যখন দাম কমে যায় তখন ভাবি যে এই স্টকটার দাম কমে গেছে, আরও কিছু কিনে নিই, সস্তায় পেয়ে যাচ্ছি। এই করতে করতে আমরা করি কি, ভালো স্টকগুলো বিক্রি করে দিই আর বাজে স্টকগুলো আরও বেশি করে কিনতে থাকি। কিন্তু এটা করবেন না, এটাকে ব্যাড ইনভেস্টমেন্ট বলে। আপনি বাজারের খবরাখবর রাখুন। যদি আপনার মনে হয় যে এই স্টকটা আমার ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তাহলে 20%, 30% এই লসটা অ্যাকসেপ্ট করে, এই লসটা ডাইজেস্ট করে সেই স্টকটা থেকে বেরিয়ে আসুন। নাহলে কিন্তু 80-90% পড়ে গেলে আপনার টাকাটা কার্যত জলে যাবে। এরপরেই যে কনসেপশনটায় আসছি, যেটা বললাম যে 20 কিংবা 30% স্টক থেকে বেরিয়ে আসুন, সেইটা আপনার কিন্তু খুব কাজে লাগবে স্টপ লস মার্কিং করে রাখলে। দেখুন, ব্যাড ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু স্টপ লস একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি যে কোনো স্টক কেনার সময় সেই স্টকটা লং টার্মে রান দেখুন। ধরুন কখনো বাজার পড়ে গেছে, সমস্ত স্টক পড়ে গেছে, তখন ঠিক আছে, কিন্তু মার্কেট মোটামুটি উপরে উঠছে কিংবা মার্কেট মোটামুটি স্টেবল রয়েছে, সেই সময় কোনো স্টক যদি হঠাৎ করে 40-50% কমে যায় তখন কিন্তু বুঝতে হবে ওই স্টকটায় কোনো গলদ আছে। সেই জন্য ইন জেনারেল কোনো স্টকে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করলেও আপনি 20%-এর পর কিন্তু স্টপ লস মার্কিং রাখতে পারেন। অর্থাৎ আপনি ঠিক করলেন যে 20%-এর নিচে যদি ওই স্টকটা কমে যায় তাহলে আমি ওই স্টক থেকে এক্সিট নেব।
পৃথিবীতে সমস্ত ইনভেস্টাররা লস করেছে, আপনি লস করবেন না এটা হতে পারে না। তাই আপনি যদি লস করেনও নিজের ইগোয়ে পড়ে সেই স্টকটা রেখে দেবেন না। জানবেন যে ওয়ারেন বাফেট থেকে রাকেশ ঝুনঝুনওয়ালা সবাই লস করেছে। আপনি যদি সঠিক টাইমে কোনো স্টক থেকে এক্সিট না নিতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, ওই স্টকে আপনার লসেস আরও বেড়ে যাবে। এরপর আসছি আপনি মিসকনসেপশন থেকে দূরে থাকবেন সেই বিষয়টা নিয়ে। দেখুন, আমাদের কাছে একটা কথা প্রচলিত আছে, হাই রিস্ক হাই রিটার্ন। এবার আমরা সবসময় এই মিসকনসেপশনে থাকি যে আমি প্রচণ্ড হাই রিস্ক নেবো এবং হাই রিটার্ন পাবো। এবং আপনি বলতেও পারেন যে ভিডিওর শুরুতে বিজয় কেডিয়ার যে গল্পটা দিলাম সেখানে তো তিনি 3খানা এমন স্টক চুজ করেছেন যে স্টকগুলো ভবিষ্যতে বিশাল বড় হয়ে গেছে, তাহলে আমাদের ক্ষেত্রে কেন হাই রিস্ক হাই রিটার্নে বারণ করছেন? দেখুন, বিজয় কেডিয়া একজন ফুল টাইম ইনভেস্টার। আপনারা যারা চাকরি বাকরি করে জীবনের সঞ্চয় টাকাটা ইনভেস্ট করতে যাচ্ছেন সেখানে কিন্তু রিস্ক কম রাখাটা খুব ইম্পর্টেন্ট। কেন কি, ওয়ারেন বাফেটের মতো মানুষও বলেছেন যে রুল নাম্বার 1 নেভার লুজ ইউর মানি, রুল নাম্বার 2 নেভার ফরগেট রুল নাম্বার 1। অর্থাৎ স্টক মার্কেটে টাকা বাঁচানোটাও একটা দায়। তাই এই যে মিসকনসেপশনে আছে হাই রিস্ক হাই রিটার্ন, এইটা ভেবে আপনি প্রচুর পেনি স্টকে ইনভেস্ট করে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে মার্কেট পড়ে গেলে কিংবা কোনো একটু এদিক ওদিক হয়ে গেলে আপনার টাকাটা জলে যাওয়াটা স্বাভাবিক। এবং আপনার কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা যদি চলে যায় তাহলে ডেফিনেটলি আপনার তো খারাপ লাগবেই, এবং একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আমারও খারাপ লাগবে। সেই জন্য বলছি এই মিসকনসেপশন থেকে দূরে থাকুন, বরঞ্চ এই কনসেপশনে আসুন। আমি বারবার বলি যে কোম্পানিটা আপনি চেনেন, যে কোম্পানিটা তুলনায় ডিফেন্সিভ, সেই রকম বেশ কিছু কোম্পানি আপনার পোর্টফোলিওতে রাখুন। আপনারা এটাকে স্টক সাজেশন হিসেবে নেবেন না, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। ধরুন হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, এইগুলোকে ডিফেন্সিভ স্টক বলা হয়। এরা মার্কেট যখন গ্রো করে তখন হুড়ুর করে অন্যান্য স্টকের মতো গ্রো করে না, কিন্তু মার্কেট যখন পড়ে তখন অন্যান্য স্টকের মতো পড়ে না। এই ধরনের স্টকগুলো কিন্তু পোর্টফোলিওতে বেশ কিছুটা অংশ রেখে দেওয়াটা আপনাদের প্রয়োজন। এরপর আসছি ফান্ডামেন্টাল আর ম্যানেজমেন্ট। দেখুন, বেশ কিছু ফান্ডামেন্টাল নিয়ে আমরা এই আগেও আলোচনা করেছিলাম, দরকার পড়লে এগুলো নিয়ে ভবিষ্যতে আলাদা আলাদা এপিসোড করব, আমাদের অনেকগুলো আছেও। যেমন ধরুন, কোনো স্টক নেওয়ার আগে আপনারা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কিছুটা যতটুকু পারবেন সেটা করবেন, না হলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিছুটা শিখে সেটা করার চেষ্টা করবেন। যেমন পি রেশিও কী অবস্থায় আছে, পিবি রেশিও কী অবস্থায় আছে, এবং সর্বোপরি একটা জিনিসে লক্ষ্য রাখবেন যে ম্যানেজমেন্ট। আপনাকে ধরুন কেউ এসে একটা ফ্ল্যাট কিনতে বললো, আপনি কি করবেন? আপনি জিজ্ঞেস করবেন ফ্ল্যাটটা কোথায়, কে বানাচ্ছে, কোন লোকেশানে আছে। কিংবা আপনাকে কেউ এসে বলল যে দাদা আমি একটা বিরিয়ানির দোকান করছি, আমাকে 1 লাখ টাকা দাও, আমি তোমাকে 1 বছর বাদে 1.5 লাখ টাকা ফেরত দিয়ে যাব। হয়তো সে আপনার খুব কাছের বন্ধু, আপনার তাকে টাকা দিতে মনও চাইছে, আবার ভাবছেন যে 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা ফেরত পাবো, খারাপ কী আছে। কিন্তু আপনি ভেবে দেখুন তো, আপনি কি এই প্রশ্নটা করবেন না যে ভাই কোথায় বিরিয়ানির দোকানটা করছিস, কোন জায়গাটা করছিস, আচ্ছা ওটা চলবে কি না? এবং সর্বোপরি আপনি কি দেখবেন না যে কোন ছেলেটা বিরিয়ানির দোকান করছে? ধরুন এমন একটা ছেলে বিরিয়ানির দোকান করছে যে রান্নাবান্নায় খুব পারদর্শী, ভদ্র সভ্য, যার ব্যবহার ভালো, আপনার তার প্রতি কনফিডেন্স জাগবে যে এই ছেলেটা যদি একটা দোকান করে তাহলে ডেফিনেটলি এ সাকসেসফুল হবে। আবার আপনার কাছে এমন একজন এসে বিরিয়ানির দোকান খোলার জন্য বললো যে ছেলেটা একদম বাজে লম্পট, বিভিন্ন নেশা করে, মদ খেয়ে পড়ে থাকে এদিক ওদিক, আপনি ডেফিনেটলি ভাববেন যে এ বিরিয়ানির দোকান করলে ডেফিনেটলি এই ব্যবসাটা হবে না, কারণ এর এমনি স্বভাব খারাপ। তার মানে কি, আপনি যখন নর্মাল কোনো জায়গায় টাকা দিতে যাচ্ছেন তখন কিন্তু আপনি বারবার ভাবছেন যে বিরিয়ানির দোকানটা এ করছে, এর আচরণ ভালো কি ভালো না, সেই হিসাবে আমি টাকা দেবো। রিয়েল এস্টেটে আমি যদি কোনো ফ্ল্যাট করি বা কোনো বাড়ি কিনি, যে লোকটার ফ্ল্যাট বা বাড়ি কিনছি সে ভালো কি ভালো না, তাহলে সেই হিসাবে আমি ফ্ল্যাটটা কিনবো। তাহলে স্টকের ক্ষেত্রে আপনারা সেটা করেন না। স্টকের ক্ষেত্রে বন্ধু এসে বলে দিল, আপনি কোথাও একটা টুপ করে শুনে ফেললেন, আপনি সেটা ইনভেস্ট করে ফেলছেন, কিন্তু সেটা করবেন না। আপনাকে দেখতে হবে যে ম্যানেজমেন্ট কীরকম লোক, কী লোক চাইছে, সেই ম্যানেজমেন্টের সম্পর্কে রিপোর্ট কি, তাদের ট্র্যাক রেকর্ড কি, সেটা। এবার আপনি ভাবছেন কীভাবে জানবো? আমরা আমাদের নিউজ সাইটগুলোও বললাম, আমাদের বিজি উইথ ইনফোতে এই সম্পর্কে বেশ কিছু কোর্সও আনবো, কিন্তু তার সাথে আপনাদের বলে রাখছি যে এই ম্যানেজমেন্ট সম্পর্কে একটু খোঁজখবর নিতে গেলে এখন সোশ্যাল মিডিয়া হাউস সব জায়গা থেকে আপনারা যদি একটু খোঁজখবর নেন, মধ্যে একটা আইডিয়া পাবেন। সেই আইডিয়ার বেসিসে আপনারা কিন্তু ম্যানেজমেন্টের সম্পর্কে ধারণা করে যদি আপনার মনে হয় যে এই ম্যানেজমেন্ট এলিজেবল, তাহলেই সেই স্টকে ইনভেস্ট করবেন।
ফাইনালি আমি বলে রাখছি যে ডাইভার্সিফিকেশন, দেখুন ডাইভার্সিফিকেশন এমন একটা জিনিস যেটা শুধু শেয়ার বাজারে নয়, আমরা আগেও অন্যান্য এপিসোডে বলেছি যে একটাতেই সমস্ত বাজি রাখবেন না। অর্থাৎ আপনি একটাই স্টক কিনলেন বা একটা দুটো স্টক কিনলেন, তাও আবার একই সেক্টরের, আপনার মনে হলো যে 6 মাস 7 মাস 8 মাসে এইগুলো খুব ভালো রিটার্ন দিচ্ছে, এটাই আমার ভবিষ্যৎ গড়ে দেবে, সেটা করবেন না। ডেফিনেটলি অন্তত 3-4টে সেক্টরে আপনার ইনভেস্টমেন্টটা রাখুন, এটাকে ডাইভার্সিফিকেশন বলে। আমি আজকে বিভিন্ন অ্যাসেট ক্লাসের ডাইভার্সিফিকেশনে যাচ্ছি না, আমি আজকে শুধু শেয়ার বাজারের ডাইভার্সিফিকেশনে যাচ্ছি। সেক্টর এবং কোম্পানি দেখবেন, দেখে ডাইভার্সিফাই করবেন। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে ডিফেন্স স্টক ভালো করছে, আপনি সব ডিফেন্স স্টক কিনে নিলেন, সেটা করবেন না। আপনার মনে হচ্ছে যে ইনফ্রা স্টক খুব ভালো করছে, আপনি সব ইনফ্রা কিনে নিলেন, সেটা করবেন না। আবার ওভার ডাইভার্সিফাইও খারাপ, অনেকে 100-150 স্টক কিনে রেখে দেয়, 100-150 স্টককে আপনি ফলো করতে পারবেন না। সেই জন্য মোটামুটি 15 থেকে 25টা স্টকের পোর্টফোলিওকে স্ট্যান্ডার্ড বা খুব আদর্শ পোর্টফোলিও বলা হয়। আপনারা বিভিন্ন সেক্টরের 3-4টে বা 5-6টা সেক্টরের 10-15টা কোম্পানি নিয়ে যদি একটা পোর্টফোলিও বানান, ডেফিনেটলি সেটাই বেটার হবে। ওভার ডাইভার্সিফাইও ভালো না, আবার একদম ডাইভার্সিফিকেশন করলেন না, সেটাও ভালো না। আর ফাইনালি জানিয়ে রাখছি, যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে ভবিষ্যতে কিছু টাকা পাওয়ার আশা করছেন, মানে উইথড্র না করে, তাদের জন্য কিন্তু গুড ডিভিডেন্ড স্টক একটা ভালো অপশন হতে পারে। বহু স্টক আছে, আবারও রিকমেন্ডেশন না, যেমন ধরুন আইটিসি, এরা ডিভিডেন্ডটা খুব ভালো দেয়। তাই আপনি ধরুন ইনভেস্ট করে রাখলেন, আপনি আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন, যখন একটা বড় কর্পাস অ্যামাউন্ট হয়ে যাবে, আজ থেকে ধরুন 10 বছর 15 বছর বাদে, আপনি এখন সেই ডিভিডেন্ড স্টকটা থেকে বছর গেলে একটা করে ডিভিডেন্ড পাবেন, যেটাকে লাভ্যাংশ বলে। আপনারা কমেন্ট করলে আমরা ডিভিডেন্ড কীভাবে ক্যালকুলেট হয় সেগুলো নিয়ে আলাদা এপিসোড করব। তবু আজকে শব্দের খাতিরে বললাম, যদি আপনারা বছর গেলে একটা ডিভিডেন্ড পান, তাহলে আজকের ইনভেস্টমেন্ট আগামী কয়েক বছর বাদে কিন্তু বছরে আপনার একটা ইনকাম সোর্স হতে পারে। তাই এইগুলো মাথায় রেখে কিন্তু আপনারা ডেফিনেটলি ইনভেস্ট করতে পারেন। আর আমি আরও একবার আপনাদের বলে রাখছি, এটা ট্রেডারদের জন্য এই এপিসোডটা করিনি। যারা চাকরিজীবী সাধারণ মানুষ, যারা ভাবছেন যে আমার জমানো টাকাটা স্টক মার্কেটে রেখে আমি একটু বেটার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে যেতে চেষ্টা করব, তাদের জন্য এই ভিডিওটা বানানো। তাই প্লিজ স্টক কিনে বা কেনার সময় বা ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় এটা ভাববেন না যে আপনি কাল সকালেই ওয়ারেন বাফেট হয়ে যাবেন। ওয়ারেন বাফেটকেও 96-97 বছর বয়স অবধি ওয়েট করতে হয়েছে এই পজিশনে পৌঁছানোর জন্য। আর ডেফিনেটলি ভাববেন না একদিনে শেয়ার বাজার থেকে বড়লোক হয়ে যাওয়া যায়। লং টার্মে থাকুন, আমরা নলেজ শেয়ার করতে থাকবো। আর ডেফিনেটলি আমাদের বানানো অ্যাপটা যদি সুযোগ হয় তাহলে ইনস্টল করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান আপনারা অন্য কোন কোন বিষয়ে এপিসোড আমাদের চ্যানেলে দেখতে চান। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।